ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একে বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত প্রতীকগুলি লেখো। তো এগুলো হচ্ছে তোমার ইউরোপের, তোমার যেমন প্রথমে আছে আল্পস পর্বত। তো ইউরোপের ম্যাপ কিনতে পাওয়া যায়। তো এখানে এই যে হচ্ছে আল্পস পর্বত, তো এইভাবে ম্যাপ কিনে এটা এই যে তোমার দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 40 ডিগ্রি উত্তর এই দ্রাঘিমা রেখা, আর এটা এখান থেকে 30 ডিগ্রি এই দ্রাঘিমা রেখার এখান থেকে একটু কাছে, এইটা একটা আন্দাজে তোমাদের এটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আল্পস পর্বত এটা। তারপরে 2 নম্বরে আছে শ্বেতসাগর। শ্বেতসাগরও ঠিক দেখো, এই যে এটা হচ্ছে শ্বেতসাগর, হচ্ছে এই যে তোমার 30 ডিগ্রি অক্ষরে পূর্ব অক্ষরেখাটা গেছে, এই দ্রাঘিমা রেখাটা, আর এখানে হচ্ছে এই যে 60 ডিগ্রি অক্ষরেখা, 60-এর এখানে এটা তোমার অবশ্যই মানে 60-এর ওপরে, এটা 40, এটা 60। তো এখানে এই যে শ্বেতসাগর, এইখানটা এইভাবে শ্বেতসাগর দেখাবে। আর আছে তোমার লন্ডন। আচ্ছা, এখানে 9 নম্বর হচ্ছে তোমার লন্ডন শহর। লন্ডন শহর 9 নম্বর, এই যে তোমার 0 ডিগ্রি, এই যে এই দ্রাঘিমা রেখাটার এইখানে, এইগুলো তো অক্ষরেখা, এগুলো দ্রাঘিমা রেখা, এইটা হচ্ছে 9, এইখানে এই যে এইটা দেখতে পাচ্ছ, এইখানে করবে, এটা হলো লন্ডন। ওর সাথে আছে ভলগা নদী। এই 1 নম্বরটা হচ্ছে ভলগা নদী, এই যে একে আছে ভলগা নদী অথবা ইউরোপের দীর্ঘতম নদী, এই হচ্ছে ভলগা নদী। এদিকে এটা কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর থেকে এরকম সরু মতো করে এটা দেখিয়ে দেবে ভলগা নদী। ওর সাথে আছে জিব্রাল্টার প্রণালী। এইটা হচ্ছে এইখানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী দেখাবে, এইটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এইটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এইটা হচ্ছে লন্ডন। আল্পস পর্বতটা হচ্ছে, এইটা হলো আল্পস পর্বত, এইটা আল্পস। তাহলে এটা হচ্ছে তোমার লন্ডন, এটা হচ্ছে আল্পস, এইখানে এইটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর শ্বেতসাগরটা এইখানে আছে, এখানে এটা শ্বেতসাগর করে দেবে, এইটা হচ্ছে ভলগা নদী করে দেবে। তো এবার 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 2 সূর্যের দক্ষিণায়ন শুরু হয় 21শে জুন তারিখ থেকে। 3 পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। 4 দ্রাঘিমা রেখা বরাবর উত্তরে এগোলে সময় একই থাকবে। 5 পৃথিবীতে কোন সময় বায়ুর চাপ সবচেয়ে কম থাকে? দুপুরে হবে। 6 উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। 7 ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ নর্মদা নদীর উপত্যকা। 8 কোন তথ্যটি মালভূমি সম্পর্কে সঠিক নয়? উন্নত কৃষিকাজ। 9 শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্ট নদী উপত্যকা হলো আই আকৃতির। 10 পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। 11 পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.05 মিলিগ্রাম। 12 সাধারণত দাঁতে ক্ষত সৃষ্টি হয় ফ্লুরাইড দূষণে। 13 একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। 14 ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিগ গ্যাস। 15 হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আর 16 ইউরোপের রুটির জুড়ি ইউক্রেনকে বলা হয়। 3 শূন্যস্থান পূরণ করো। আয় আছে 21শে জুন সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। 2 ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদ শহরের ওপর দিয়ে টানা হয়েছে। 3 ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। 4 ক্যাডমিয়াম দূষণে ইতাই রোগ হয়। 4 সত্য মিথ্যা বলেছে। আয় দিয়েছে কৃষি জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে, মিথ্যা। 2 মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত, মিথ্যা, ওটা নেপালে। 3 রুর অঞ্চলে রানী বলা হয় জার্মানির এসেন শহরকে, সত্য। 4 সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ 1013.25 মিলিবার, এটা সত্য। 1013.25 মিলিবার, এটা সত্য। 5 স্তম্ভ মেলানো। আইতে আছে জলপ্রপাত হচ্ছে ডি, নদীর উচ্চ প্রবাহ। 2-তে আছে পারদ হলো সি, বিষাক্ত ভারী ধাতু। 3 2011 সালের পরমাণু চুল্লিতে, এটা এ ফুকুশিমা। আর 4 হিরেকাটা শিল্প আমস্টারডাম। 6-তে আছে, এগুলো 1 নম্বরের উত্তর। আয়তে আছে বিষুব কথার অর্থ মানে সমান। 2 আছে বায়ুর গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার। 3 ভারতের বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি। 4 ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমির নাম হলো স্টেপ। আর 5 অক্ষরেখাগুলি পারস্পরিক দূরত্ব 111.1 কিলোমিটার। 7-এর আয়তে আছে কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয় এবং কেন? এই উত্তরটা লিখবে যে মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময় কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়।
নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলে। তাহলে কাকে বলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। দিয়ে দিয়েছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ের 70 পাতায় রয়েছে। লিখবে সাবান ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে বলে ইউট্রোফিকেশন। 3 আছে পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো। এই উত্তরটা লিখবে বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্যসমূহ কোনো একটা বন্দরে আমদানি করা হয়, অতঃপর ওই নির্দিষ্ট বন্দরে ক্রয় বিক্রয় করার পর পুনরায় ওই বন্দরের মাধ্যমে সেই সব পণ্যদ্রব্যাদি অন্যান্য দেশে রপ্তানি করা হয়, সেই বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলে। 4 আছে মিয়েন্ডার কি। লিখবে সমভূমি প্রবাহে বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, ফলে নদী সামান্য বাঁধা পেলেই এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই বাঁককেই নদীবাঁক বলা হয়। গ্রিক পৌরাণিক দেবতা মিয়েন্ডার্সের নামানুসারে যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। বারাণসীর কাছে গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায়। 5 আছে জিপিএস কি। এই উত্তরটা লিখবে জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ দ্রাঘিমা জানার এটা একটা অত্যাধুনিক ব্যবস্থা। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। 6 দিয়েছে ট্রাক ফার্মিং কি। এইটা বলবে বাজার বাগান কৃষিতে বা হর্টিকালচারে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 8 দাগে আসি। 8 আয়তে দিয়েছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে বা পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। তো এটাই লিখে দেবে। এই উত্তরটা লিখবে যে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্য যেমন হে, ক্লোভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। 2 দিয়েছে কোন কোন পদ্ধতি অবলম্বন করে দূষিত জলকে পানের যোগ্য করা যায়। দূষিত জল মানেই হচ্ছে অপরিশ্রুত জল। অপরিশ্রুত জলকে আমরা কীভাবে পরিশুদ্ধ করতে পারি। এক হচ্ছে জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে জলের অধিকাংশ জীবাণু নষ্ট হয়ে যায়। 2 নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে ব্যবহার করলেও জল জীবাণুমুক্ত হয়। 3 নুড়ি পাথর, কাঠকয়লা, সূক্ষ্ম বালি প্রভৃতি মাটির হাঁড়িতে দিয়ে ঘরেই ফিল্টার তৈরি করে জল পরিশ্রুত করা যায়। 4 ঘোলা জল কয়েক ঘন্টা রেখে দিলে বালি, কাদা ইত্যাদি কণার নিচে থিতিয়ে পড়ে। তারপর ওপরের পরিষ্কার জল সাবধানে আলাদা পাত্রে ঢেলে নিয়ে ব্যবহার করা যায়। 5 বলছে মুসুর ডাল, অড়হর ডাল, কড়াইশুঁটি প্রভৃতি গাছ জল ভর্তি পাত্রে রাখলে জলের নোংরা সহজেই নিচে থিতিয়ে পড়ে আর ওপর থেকে পরিষ্কার জল পাওয়া যায়। 6 পাতলা প্লাস্টিকের বোতলে জল ভরে রোদে কয়েক ঘন্টা রেখে দিলেও ফোটানো জলের প্রায় সমতুল্য বিশুদ্ধ জল পাওয়া যায়। 7 অতিবেগুনি রশ্মি প্রয়োগযুক্ত পরিস্রাবক যন্ত্র বা জিওলিন জাতীয় তরল ব্যবহার করলে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত জল পাওয়া যায়। 8 পানীয় জলে ফটকিরি মেশালে ভাসমান পদার্থ, কাদামাটি, সূক্ষ্ম বালি, জীবাণু কিছু পরিমাণ দূর করা সম্ভব। 3 দিয়েছে যে মানুষের ক্রিয়াকলাপে কিভাবে নদীর স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে বা করছে তা লেখো। তো লিখবে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে চলেছে। মানুষের কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন প্রভৃতি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর ওপর কৃত্রিম বাঁধ তৈরি করে মানুষ সাময়িক সুফল পেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠেছে। এদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর ও শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। 6 দিয়েছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো।
স্থানীয় সময়ের প্রমাণ সময়ের পার্থক্য। স্থানীয় সময় হচ্ছে কোনো স্থানে মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয়, আর প্রমাণ সময় হচ্ছে কোনো একটা দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। ভিত্তি। স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান, আর প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখা স্থানীয় সময়। সংখ্যা। একটা দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়, আর প্রমাণ সময় সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। উপযোগিতায় একই দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম, আর সারা দেশে প্রমাণ সময় এক ও অভিন্ন হওয়ায় পৃথিবীর সব দেশেই প্রমাণ সময় ব্যবহৃত হয়। পরিবর্তনশীলতা। দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয়, আর দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। 5 আছে অপসূর এবং অনুসূরের মধ্যে পার্থক্য লেখো। অপসূর আর অনুসূর। অপসূর হচ্ছে 4ই জুলাই হয়, অনুসূর 3রা জানুয়ারি। অপসূর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15,20,00,000 কিমি, অনুসূরে হয় 14,70,00,000 কিমি। অপসূর দূরতম অবস্থান বলে সূর্যকে ছোট দেখায়, অনুসূরের নিকটতম অবস্থান বলে সূর্যকে বড় দেখায়। অপসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ সামান্য হ্রাস পায়, অনুসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ সামান্য বৃদ্ধি পায়। পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভিতরের দিকে অবস্থান করে অপসূর অবস্থানে, আর অনুসূরে পৃথিবীর মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে অবস্থান করে। অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, আর অনুসূরে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। 9 আইতে বলেছে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো নদীর উচ্চ প্রবাহে কোনো নদী যখন উৎস থেকে উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে খরবেগে প্রবাহিত হয় তখন নদীর এই গতিকে উচ্চ বা পার্বত্য গতি বলে। এই সময় নদীর জলরাশির প্রবল স্রোত ও নদীবাহিত শিলাখণ্ডের সংঘর্ষে নদীর তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যেমন আই এবং ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় খুব বেশি, কিন্তু পার্শ্বক্ষয় খুব কম হয়, ফলে এই অংশে সংকীর্ণ গভীর আকৃতির উপত্যকা গঠিত হয়। পরবর্তীকালে জলপ্রবাহ, ধস প্রভৃতি কারণে আই আকৃতির উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি করে। আর এই ছবিটা দেবে। এরপরে আছে মন্থকূপ। নদীর গতিপথে কোমলশিলা অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে। একে মন্থকূপ বা পটহোল বলে। বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদী খাতে সাধারণত মন্থকূপের সৃষ্টি হয়, যেমন জব্বলপুরের পূর্ব দিকে গৌর নদীর তলদেশে এরকম মন্থকূপ আছে। এই ছবিটা দিয়ে দেবে। এরপরে আছে জলপ্রপাত। লিখবে নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয়সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়, ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। আর জলপ্রপাতের এই ছবিটা দিয়ে দেবে। আর উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলা হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। আর একটা হচ্ছে আবদ্ধ শৈলশিরা। পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন শৈলশিরা নদীর গতিপথে বাধা সৃষ্টি করে, এর ফলে নদীকে এঁকে বেঁকে একটার পর একটা বাধা অতিক্রম করে অগ্রসর হতে হয়। এইসব শৈলশিরাকে বলা হয় আবদ্ধ শৈলশিরা। দূর থেকে দেখলে মনে হয় যেন দুই পাশ থেকে শৈলশিরাগুলি উপত্যকায় নেমে এসে পরস্পর আবদ্ধ হয়েছে। আর তার সাথে এই ছবিটা দিয়ে দিচ্ছ। 2 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন কিভাবে হয় চিত্রসহ বর্ণনা দাও।
বলেছে যে ঋতু পরিবর্তন কিভাবে হয় চিত্রসহ বর্ণনা দাও। লিখবে বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলা হয়। বসন্তকাল 21শে মার্চ পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। 2 হচ্ছে গ্রীষ্মকাল। 21শে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড়, রাত্রি ছোট হতে থাকে। এরপর 21শে জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি সংঘটিত হয়। একে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। 3 হচ্ছে শরৎকাল। 21শে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাবার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী এবং দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এইভাবে 23শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। আর এই ছবিটা দিয়ে দেবে। আর 4 নম্বর হচ্ছে শীতকাল। 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড়, রাত্রি ছোট হতে থাকে। এইভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার বা দক্ষিণায়নের শেষ সীমার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22শে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকে আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়ে যায়। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয় বা ঋতু পরিবর্তন হয়। 3 নম্বর বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। বায়ুচাপের পার্থক্য নানা কারণে হয়। 1 হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে প্রসারিত হালকা হয়, ফলে ওপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। তার অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। 2 হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে। এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। 3 ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে, তার চাপ কমে যায়। উদাহরণস্বরূপ প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। 4 পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুচাপে তারতম্য হয়। উদাহরণস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয়, তেমন উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ায় বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। 5 বায়ুমণ্ডলের ঘনত্ব আর গভীরতা। পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি। অপরদিকে কম ঘনত্ব বা গভীরতাযুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। 6 সমুদ্র আর স্থলভাগের বিন্যাস। পৃথিবী পৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বিন্যাস বা বন্টনের উপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে। সমুদ্রের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র হালকা হয় এবং আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক ভারী হয়, ফলে তার চাপ অধিক হয়। 7 হচ্ছে অভিকর্ষজ টান। অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব তত বেশি। পৃথিবী অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। 6 দিয়েছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এটা হচ্ছে রায়মার্টিন থেকে। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। 1 হচ্ছে কেন্দ্রীয় অবস্থান। উত্তর গোলার্ধে প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে বলে এশিয়া, পূর্বে এশিয়া মহাদেশ, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে আমেরিকা আর আফ্রিকা মহাদেশ।
এইরূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। অনুকূল জলবায়ু ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, আর মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠর পরিশ্রমী, মহাদেশের অন্যতম সমৃদ্ধির কারণ। 3 সামুদ্রিক আর উপদ্বীপীয় অবস্থান ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প ও নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফ মুক্ত রাখতে সাহায্য করে। ভগ্ন উপকূল রেখা ইউরোপের মহাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য 41,600 কিমি। এত সুদীর্ঘ উপকূল রেখা কোনো মহাদেশে নেই। ভগ্ন উপকূল ভাগে অসংখ্য বন্দর ও পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি। 5 কৃষিকাজ পশুপালন কৃষি জমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থায় সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্যগোলা বলা হয়। ইউরোপের মহাদেশের গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। 6 খনিজ আর শক্তি সম্পদ ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্ল্যাটিনাম, সোনা, রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। 7 শিল্পোন্নতি ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ ও উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেমন জার্মানি রুশ শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো, ইউক্রেনের ডোনেৎস্ক অববাহিকা, ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডন অববাহিকা শিল্পাঞ্চল। 5 আছে মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। মানব জীবনের উপর পর্বতের প্রভাব। 1 হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে, যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে, আর শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। 2 হচ্ছে নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে, নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ, ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। 4 পশুচারণ কেন্দ্র। পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 হচ্ছে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। শিল্প বনজ আর কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতে দার্জিলিং, মানালি, সিমলা এরকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। আর জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 9 বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকে প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে।